হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি অমিত অধিকারী। আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স অফ অক্টোবর ফার্স্ট উইক পার্ট 2। অলরেডি আমরা পার্ট 1-এর মাধ্যমে অক্টোবরের যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিক রয়েছে সেগুলো আলোচনা করেছি এবং পার্ট 2-এর মাধ্যমে বাকি যেসব কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন, recently which company has launched future engineering program in India? সম্প্রতি কোন কোম্পানি ভারতে ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করতে চলেছে? তো ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ইনিশিয়েটিভ যেটা লঞ্চ করতে চলেছে অ্যামাজন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। রিসেন্টলি ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যেটা লঞ্চ করতে চলেছে অ্যামাজন। E-commerce major Amazon led on Tuesday announced that the launch of Amazon Future Engineering its global computer science education program in India. তারা লঞ্চ করতে চলেছে যে ফিউচার ইঞ্জিনিয়ারিং একটা গ্লোবাল কম্পিউটার সায়েন্স এডুকেশন প্রোগ্রাম। অ্যাকর্ডিং টু দ্য কোম্পানি, the program will enable access to quality computer science education and career opportunity for students for under রিপ্রেজেন্টেটেড অ্যান্ড আন্ডার ডিজার্ভ কমিউনিটিজ, অর্থাৎ যে সমস্ত আন্ডার রিপ্রেজেন্টেটেড অ্যান্ড আন্ডার ডিজার্ভ কমিউনিটিজ এর স্টুডেন্টস রয়েছে বিশেষত, তারা তাদের এই কম্পিউটার সায়েন্স এডুকেশনের মাধ্যমে তারা কোয়ালিটি বিল্ড আপ করতে পারবে এবং এই প্রোগ্রাম হেল্প করবে তাদের কেরিয়ার অপরচুনিটিস বা কেরিয়ার ডেভেলপ করতে। তো এমন একটা যেটা ইনিশিয়েটিভ, যেটা ফিউচার ইন্ডিয়া, যেটাকে বলা হচ্ছে যে ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, সেই ফিউচার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম রিসেন্টলি লঞ্চ করলো অ্যামাজন। অ্যান্ড ইন দ্য ফার্স্ট ইয়ার অফ ইটস লঞ্চ, অ্যামাজন এইমস টু এনেবল and deliver learning opportunities to more than 1 lakh students from 900 government and aided school across 7 states in India. অর্থাৎ ইনিশিয়ালি ফার্স্ট ইয়ারে তারা 1 লক্ষ স্টুডেন্টকে 900 গভর্নমেন্ট অ্যান্ড 8 স্কুল অ্যাক্রস 7 স্টেট, অর্থাৎ 7টা দেশের মধ্যে কোন 7টা দেশ সেটা বলা হয়নি। তো তারা ইনিশিয়ালি এই অপরচুনিটিটা দিতে আগ্রহী হয়েছে এবং সেখানে যাতে বিশেষ করে আন্ডার রিপ্রেজেন্টেটেড অ্যান্ড আন্ডার ডিজার্ভ কমিউনিটি স্টুডেন্টস যারা রয়েছে তারা এখানে কম্পিউটার সায়েন্স এডুকেশন প্রোগ্রাম, এই প্রোগ্রামের মাধ্যমে শিখতে পারবে এবং সেখানে কেরিয়ার তারা গড়তে পারবে, এমন একটা ইনিশিয়েটিভ লঞ্চ করলো অ্যামাজন। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, ইন্ডিয়া আনভেইলড আ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান for dog mediated rabies elimination to eliminate rabies by which year? কোন বছর জলাতঙ্ক দূর করতে ভারতে একটি ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ডগ মেডিয়েটেড রেবিস এলিমিনেশন উন্মোচন করেছে? তো কিছুদিন আগেই যে ইন্টারন্যাশনাল রেবিস ডে সেটা চলে গেল, তো 28 অক্টোবর। তো সেই দিন ইন্ডিয়া তারা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ডগ মেডিটেড র্যাবিস এলিমিনেশন অর NARF তারা আনভেইল করেছে যে কি না তারা র্যাবিস এলিমিনেট করতে চায় বা জলাতঙ্ক দূর করতে চায় ইন্ডিয়া, এবং সেটা কোন বছরের মধ্যে এই টার্গেটটা ফিক্সড করেছে যে এর মধ্যে ইন্ডিয়া এই জলাতঙ্ক রোগটা টোটালি আর কি রিমুভ করবে বা দূরীকরণ করবে। তো সেই বছরটা হচ্ছে 2030 সালের মধ্যে, 2030 সালকে টার্গেট করেছে এবং এর মধ্যে ইন্ডিয়া জলাতঙ্ক রোগ দূরীকরণ করবে। সেজন্য তারা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ডগ মেডিটেড র্যাবিস এলিমিনেশন তারা আনভেইল করেছে। জলাতঙ্ক রোগ দূরীকরণ করার জন্য এই NAPRE উন্মোচন করেছে 2030 সালের মধ্যে, এবং এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবছর 28 সেপ্টেম্বর যে ন্যাশনাল রেবিস ডে যেদিন গেল সেই দিন। ডিটেলসে জানবো একটু। দ্য সেন্টার অন দ্য ওকেশন অফ ওয়ার্ল্ড রেবিস ডে অন Tuesday লঞ্চ আ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান
NAREF for the eliminating of dog-mediated rabies by 2030 2030 সালের মধ্যে এটা যে করেই হোক দূরীকরণ করতে হবে এমন একটা টার্গেট নিয়েছে। হেলথ মিনিস্টার মানুষ মাদ্রিয়াভা and fisheries, animal husbandry and dairying minister Purushottam Ruppal unveiled the national action plan for dog-mediated rabies elimination by 2030 অর্থাৎ এই ইম্পর্টেন্ট হেলথ মিনিস্টার অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি মিনিস্টার যে রয়েছেন পুরুষোত্তম রূপপাল তিনি আর কি বলেছেন যে ইন্ডিয়া এই টার্গেটটা ফিক্সড করছে যে উইদিন 2030 অবভিয়াসলি এই জলাতঙ্ক রোগটা জনগণের উপকারে সেটা এলিমিনেট করতে হবে। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 3, পদ্মজা চন্দ্রু, এর আগে নাম শুনেছ অবশ্যই। পদ্মজা চন্দ্রু ফর্মার এমডি অ্যান্ড সিইও অফ ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকের ফর্মার এমডি অ্যান্ড সিইও ছিলেন। হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ এমডি অ্যান্ড সিইও অফ হুইচ অর্গানাইজেশন? তো পদ্মজা চন্দ্রু যিনি ফর্মার এমডি অ্যান্ড সিইও অন ইন্ডিয়ান ব্যাংক, তিনি কোন সংস্থার নতুন এমডি ও সিইও হিসাবে নিযুক্ত হলেন? বা পদ্মজা চৌধুরী ভারতীয় ব্যাংকের প্রাক্তন এমডি সিইও, তাকে কোন সংস্থার এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত করা হলো? রাইট আনসার হয়ে যাবে NSDL। অপশান এ ইজ দ্য রাইট আনসার। NSDL, হোয়াট ইজ NSDL সেটা আমরা জানবো। পদ্মজা চন্দ্র অ্যাপয়েন্টেড সিইও অফ NSDL। NSDL স্ট্যান্ডস ফর দ্য ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। National Security Depository Limited or NSDL has appointed Padmaja Chandru as the new Managing Director and Chief Executive Officer, MD and CEO দুটোই। According to the press release, CEO will succeed GV Nageshwara Rao। GV Nageshwara Rao যিনি এই ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড or NSDL এর এমডি অ্যান্ড সিইও ছিলেন, তার স্থলাভিষিক্ত হলেন পদ্মজা চন্দ্রু। চন্দ্রু ওয়াজ আর্লিয়ার দ্য এমডি অ্যান্ড সিইও অফ ইন্ডিয়ান ব্যাংক এবং হার 3-year টার্ম এন্ডেড ইন আগস্ট। কিছুদিন আগস্ট মাসেই তার এই ইন্ডিয়ান ব্যাংকের এমডি সিইওর দায়িত্ব 3 বছর কমপ্লিট হয়েছে এবং তারপরে তাকে NSDL আর ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, আর যেটাকে সেবি বলি আমি, SEBI, সেবি, ভেরি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন সেবি। আর সিকিউরিটি অফ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটার সেবি যখন কথা এলো তার চেয়ারম্যানটাও বলে দিই, চেয়ারম্যান হচ্ছে অজয় ত্যাগী। অজয় ত্যাগী সেবির চেয়ারম্যান। The Security and Exchange Board of India has accorded its approval for the appointment of Padmaja Chandru as Managing Director and Chief Executive Officer of NSDL। অর্থাৎ এই যে NSDL বা ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেডের যিনি এমডি অ্যান্ড সিইও হবেন, বা NSDSL যে সংস্থাটা রয়েছে সেটা আর কি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আর সেবির একটা আন্ডারে একটা সংস্থা, এবং সেখানে যিনি এমডি অ্যান্ড সিইও হিসেবে নিযুক্ত হবেন তা সেটা অবভিয়াসলি সেবির যে মেন ডিপার্টমেন্ট রয়েছে তার অবশ্যই সেখান থেকে ইয়েটা পেতে হবে, অ্যাসুরেন্সটা পেতে হবে যে না ইনি হবেন। অর্থাৎ দায়িত্বভারটা সেবির হাতেই থাকে এই NSDSL এর। তো সেখানে NSDSL এর চেয়ারম্যান হিসাবে এমডি অ্যান্ড সিইও হিসাবে নিযুক্ত করা হলো পদ্মজা চন্দ্রুকে। অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন রেটিফাইড বাই দ্য শেয়ার হোল্ডার অফ NSDL অ্যাট দিস মিটিং, অর্থাৎ লাস্ট 20 সেপ্টেম্বরে যেখানে একটা মিটিং হয়েছিল সেবির, সেখানে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পদ্মজা চন্দ্রু উইল বি দ্য নেক্সট ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেডের এমডি অ্যান্ড সিইও। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 4, হুইচ এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন
won the 2021 রাইট লাইভহুড অ্যাওয়ার্ড? কোন পরিবেশবাদী সংগঠন 2021 রাইট লাইভহুড অ্যাওয়ার্ড জিতেছে? হোয়াট ইজ রাইট লাইভহুড অ্যাওয়ার্ড সেটা জানবো। তো তার আগে জেনে নিই 2021 রাইট লাইভহুড অ্যাওয়ার্ড এটা কোন সংস্থা জিতলো। তো 2021 সালের রাইট লাইভহুড অ্যাওয়ার্ড এটা জিতেছে লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লিগাল ইনিশিয়েটিভ ফর দ্য ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, আর যেটাকে LIFE লাইফ বলা হয়, লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড ডিপার্টমেন্ট, আর দিল্লি বেস্ট এনভায়রনমেন্টাল ল অ্যাডভোকেসি গ্রুপ। লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বা লাইফ যে সংস্থাটা রয়েছে এটা একটা গ্রুপ, দিল্লি বেস্ট এনভায়রনমেন্ট ল অ্যাডভোকেসি গ্রুপ received 2021 Right Livelihood Award, Sweden's alternative to Nobel Prize। অর্থাৎ সুইজারল্যান্ডের অল্টারনেটিভ নোবেল প্রাইজ বা রাইট লাইভহুড অ্যাওয়ার্ড বলা হয় যেটাকে, সেটা এবছর পেয়েছে লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বা লাইফ দিল্লি বেস্ট এনভায়রনমেন্ট ল অ্যাডভোকেসি গ্রুপ, সেটা একটা। Founded in 2025 by lawyer Ritika Datta and Rahul Chaudhary, the organization has been an active participant in National Green Tribunal to fight asses of environmental important across the country। আর যে লিগাল ইনিশিয়েটিভ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বা লাইফ যে সংস্থাটার কথা বললাম, দিল্লি বেস্ট একটা এনভায়রনমেন্টাল গ্রুপ, তো সেটা 2005 সালে সেটা আর কি স্থাপিত হয়েছিল এবং সেটা দুজন লয়ার ঋত্বিক দত্ত অ্যান্ড রাহুল চৌধুরী তারা এই অর্গানাইজেশনটা স্থাপনা করেছিল এবং সেটা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সঙ্গে তারা পার্টিসিপেট করেছিল, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের। এবং এই লিগাল লাইফ ইনিশিয়েটিভ ফর ফরেস্ট এনভায়রনমেন্ট বা লাইফ রিসেন্টলি এবছর গ্লোবাল লাইভহুড অ্যাওয়ার্ড 2021-এ ভূষিত হলো। অ্যান্ড দ্য আদার অ্যাওয়ার্ড ইনক্লুডেড ক্যামরনস মার্থি আন্ডু, রাশিয়ান অ্যাক্টিভিস্ট ভ্লাদিমির স্লাভিক অ্যান্ড কানাডাস ফ্রেড হাউসেন। এগুলো জানা অতটা ইম্পর্টেন্ট নয়, আমাদের ইন্ডিয়া থেকে কোন সংস্থা পেয়েছে সেটাই ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য ফার্স্ট রাইট লাইভহুড অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন ইন 1908। অর্থাৎ লাইভহুড অ্যাওয়ার্ড সেটা দেওয়া হয়, গ্লোবাল লাইভহুড অ্যাওয়ার্ড এটা দেওয়া হয় 1980 সাল থেকে, এবং যার এইমটা হচ্ছে টু রিকগনাইজ ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন দ্যাট প্রোভাইড প্র্যাকটিস অ্যান্ড এক্সাম্পলারি সলিউশন টু দ্য মোস্ট আর্জেন্ট চ্যালেঞ্জ ফেসিং ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এই যে রাইট লাইভহুড অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, তো সেই যে সংস্থা দেয় তাদের গোল বা তাদের এইমটা হচ্ছে আর্জেন্ট চ্যালেঞ্জ, এমার্জেন্সি যে কোনো চ্যালেঞ্জের সেটা যাতে মুখোমুখি করা যায় কিংবা সেটা যেন হেল্প করা যায় বা প্রোভাইড করা যায় এবং তার জন্য কিছু প্র্যাকটিসও প্রোভাইড করা হয় এই রাইট লাইভহুড যে সংস্থা রয়েছে তাদের মাধ্যমে, যে এমার্জেন্সি যে কোনো চ্যালেঞ্জ এলে সেটাকে যাতে খুব ইজিলি ট্যাকেল করা যায়। এবং সেই জন্য এই লাইভহুড যে গ্রুপ রয়েছে গ্লোবাল রাইট লাইভহুড সংস্থা, এবং তাদের থেকে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা এই তাদের রেজিস্ট্রেশন করা রয়েছে কিংবা তারা তাদের মাধ্যমে ট্রেনিং প্রোভাইডেড হয়েছে আগে, এবং সেই সংস্থার মধ্যে এই লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অর লাইফ যে গ্রুপ রয়েছে তার মধ্যে সেটা একটা পড়ে, এবং সেই সংস্থা এবছর গ্লোবাল লাইভহুড অ্যাওয়ার্ড 2021 অ্যাওয়ার্ডে ভূষিত হলো। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্যুরিজম অ্যাপ রিসেন্টলি লঞ্চড বাই দ্য দিল্লি গভর্নমেন্ট? সম্প্রতি দিল্লি সরকার দ্বারা চালু করা পর্যটন অ্যাপের নাম কি? তো রিসেন্টলি দিল্লি সরকার তারা
একটা পর্যটন অ্যাপ চালু করেছে, যে পর্যটন অ্যাপটার নাম দেখো মেরি দিল্লি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। The Delhi government on Monday launched a mobile phone app, Dekho Meri Delhi, that will act as a one-stop center for tourism-related information and tickets to all major tourist spots in Delhi, including popular market places and entires. অর্থাৎ বিভিন্ন পপুলার মার্কেট প্লেস আরও অন্যান্য যে কোনো জায়গা যদি সেখানে দিল্লিতে কোনো জায়গায় যদি ঘুরতে কোনো একজন ট্যুরিস্ট যায়, তো তারা যে দিল্লি সম্বন্ধে সমস্ত ইনফরমেশনগুলো তারা পাবে, যারা খুব সহজেই যে কোনো জায়গায় যেতে পারে, সেই জন্য তাদের জন্য স্পেশালি একটা মোবাইল অ্যাপই সেটা দিল্লি গভর্নমেন্ট লঞ্চ করেছে লাস্ট মানডে। সেটা হচ্ছে দেখো মেরি দিল্লি, অ্যান্ড দ্য অ্যাপ বিল্ড বাই দ্য দিল্লি গভর্নমেন্টস ট্যুরিজম ডিপার্টমেন্ট। এবং এই অ্যাপটা দিল্লি গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট লঞ্চ করেছে। অ্যান্ড চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল, যিনি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে ছিল কিছুদিন আগেই, তো সেই দিন তিনি লাস্ট মনডে ছিল, তো সেই দিন এই দেখো মেরি দিল্লি বলে যে অ্যাপটা সেটা তিনি লঞ্চ করেছেন। অ্যান্ড এর অ্যাপ অফার 6 ইউনিক ওয়েজ টু ডিসকভার দিল্লি অ্যান্ড হেলথ ওয়ান প্ল্যান টু সিটি ট্যুর র্যাঙ্কিং ফ্রম হাফ আ ডে টু 6 days। অর্থাৎ কীভাবে এখানে উইদিন 1 উইক ঘোরা যেতে পারে, এবং সে সম্বন্ধে গুগল ম্যাপের যে রিকোয়ার্ড ডেস্টিনেশনগুলো রয়েছে, অর্থাৎ সব বেনিফিটসগুলো এই দেখো মেরি দিল্লি অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, এবং সেটা লঞ্চ করলো দিল্লি গভর্নমেন্ট অরবিন্দ কেজরিওয়াল লাস্ট মানডে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেতে এটা লঞ্চ করেছে। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ আকাশ প্রাইম দ্যাট ইজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি? সম্প্রতি আকাশ প্রাইম কি, যা সম্প্রতি খবরে শিরোনামে দেখা গেছে? আকাশ প্রাইম এটা একটা নিউ ভার্সন অফ আকাশ মিসাইল। আমরা আকাশ মিসাইলের নাম শুনেছি, তো আকাশ মিসাইলের নিউ ভার্সন হচ্ছে আকাশ প্রাইম। তো হোয়াট ইজ আকাশ প্রাইম, কে লঞ্চ করলো, কোথা থেকে লঞ্চ হলো, সেটা আমরা ডিটেলসে জানবো। তো তার আগে আমরা এটা জেনে নিলাম যে আকাশ প্রাইম যেটা খবরের শিরোনামে এসেছিল, সেটা হচ্ছে একটা নিউ ভার্সন অফ আকাশ মিসাইল। আকাশ মিসাইলের একটা নিউ ভার্সন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যেটা লঞ্চ করেছে ডিআরডিও টেস্ট আকাশ প্রাইম মিসাইল। The Defense Research and Development Organization, or DRDO, has carried a successful maiden test flight of a new version of Akash missile named Akash Prime for Integrated Test Range, Chandipur, Odisha. Defense Research and Development Organization, or DRDO, তারা এই নিউ ভার্সন অফ আকাশ মিসাইল, যার নাম দেওয়া হয়েছে আকাশ প্রাইম, এটা লঞ্চ করেছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ সেন্টার উড়িষ্যার চাঁদিপুর থেকে। বোঝা গেল? অ্যান্ড দ্য সাকসেস অফ দ্য টেস্ট ফ্লাইট ডেমনস্ট্রেশনস দ্য কম্পিটেন্স অফ ডিআরডিও ইন দ্য ডিজাইন অ্যান্ড ডেভেলপড দ্য ওয়ার্ল্ড ক্লাস মিসাইল সিস্টেম। অর্থাৎ যে ওয়ার্ল্ড ক্লাস মিসাইল সিস্টেম রয়েছে, তার সেই রকম ওয়ার্ল্ড ক্লাস মিসাইল সিস্টেম এর সঙ্গে কম্পেয়ার করা যায় এই যে নিউ ভার্সন অফ আকাশ মিসাইল আমরা পেলাম, যার নাম দেওয়া হয়েছে আকাশ মিসাইল। দ্য কম্পারিজন টু দ্য এক্সিস্টিং আকাশ সিস্টেম, আকাশ প্রাইম ইজ equipped with an indigenous active radio frequency, যেখানে একটা ইন্ডিজেনাস দেশীয় অ্যাক্টিভ রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে, এবং সেটা তার অ্যাকুরেসিটাকে ইমপ্রুভ করতে হেল্প করবে এই আকাশ প্রাইম মিসাইলে, যেটা ইউনিক যেটা রয়েছে। এবং সেই নিউ ভার্সন অফ আকাশ প্রাইম মিসাইল, যেটা আকাশ মিসাইলেরই একটা নিউ ভার্সন, সেটা ডিআরডিও সম্প্রতি লঞ্চ করলো। অ্যান্ড ডিআরডিও সম্বন্ধে
যেটা জেনে নেই আমরা, ডিআরডিও ইম্পর্টেন্ট, অনেকবার বলেছি এবং আমি অনেকবার দেখেছি এই কোশ্চেনটা আসতে যে এটা কত সালে প্রতিষ্ঠা হয়, ফাউন্ডিং ইয়ার ডিআরডিওর অনেকবার দেখেছি। এটা জেনে রাখবে অবশ্যই, 1958, 1958 সাল, 1958-এ ডিআরডিও প্রতিষ্ঠা হয়। হেডকোয়ার্টার অবভিয়াসলি জেনে রাখবে নিউ দিল্লি, অ্যান্ড বর্তমানে যিনি হেড রয়েছেন, কারেন্ট হেড অফ ডিআরডিওর চেয়ারম্যান হচ্ছে জি সতীশ রেড্ডি। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 7, জয়তী সুরেখা ভেনম, who was seen in the news recently, is associated with which sports? সম্প্রতি জয়তী বা জ্যোতি সুরেখা ভেন্নম, জ্যোতি সুরেখা ভেন্নমের কথা আমরা শুনেছি, তিনি কোন খেলার সাথে যুক্ত? তো জ্যোতি সুরেখা ভেন্নম তিনি বেশ কয়েকদিনের মধ্যেই বেশ ফেমাস হয়ে উঠেছেন, কারণ কি কিছুদিন আগেই তিনি ওয়ার্ল্ড আর্চারি কম্পিটিশন যেখানে ছিল, তো সেখানে তিনি তিনটে টোটাল ইন্ডিয়ার তিনটে সেখানে সিলভার মেডেল জয়লাভ করেছে এবং সেখানে সেই তিনটে মেডেলের মধ্যেই বা তিনটে টিম ছিল সেখানে, ইন্ডিভিজুয়াল নয়, তিনটে টিমে, এবং সেখানে মিক্সড ক্যাটাগরিতে ছিল, তাছাড়া আরও দুটো টিম ছিল। সেই তিনটে টিমের মধ্যেই, অর্থাৎ যে তিনটে টিম সিলভার মেডেল অ্যাচিভ করেছে সেই তিনটে টিমের মধ্যে এই জ্যোতি সুরেখা ভেন্নম ছিলেন। তো জ্যোতি সুরেখা ভেন্নম তিনি আর্চারি খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর্চারি, জ্যোতি সুরেখা ব্যাগস অ্যান আনপ্রেসিডেন্টেড থার্ড সিলভার মেডেল, অর্থাৎ তিনি তিনটে সিলভার মেডেল জয়লাভ করেছেন। এবং কোথায় হয়েছিল খেলাটা? দ্য টিম ইন্ডিয়া আর্চারি সেটেল ফর 3 সিলভার মেডেল অ্যাট 2021 ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন ইয়াংটন, সাউথ ডাকোটা, ইউনাইটেড স্টেটে 2021 ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ যেটা অনুষ্ঠিত হলো, এবং সেখানে টোটাল 3টে সিলভার মেডেল পেয়েছে। ওন ইন ওমেন্স কম্পাউন্ড ইন্ডিভিজুয়াল, ওমেন্স কম্পাউন্ড টিম অ্যান্ড কম্পাউন্ড মিক্সড টিম কম্পিটিশন, তিনটে ক্যাটাগরিতে জ্যোতি সুরেখা ভেন্নমের কথা যেটা জানলাম আমরা, তিনি তিনটে ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়ালি জিতেছেন একটা সিলভার, এবং ওমেন্স কম্পাউন্ড টিমে জিতেছেন, আর মিক্সড কম্পাউন্ড অর্থাৎ যেখানে মেন্স অ্যান্ড ওমেন্স সবাই ছিল, 3জন কিংবা 4জন পার্টিসিপেন্ট যাই হোক তারা ছিল, সেখানে তিনটে ক্যাটাগরিতেই তিনি জিতেছেন। অ্যান্ড জয়তী সুরেখা ভেন্নম বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন আর্চার টু উইন 3 সিলভার মেডেল অ্যাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ তিনি প্রথম কোনো ওমেন আর্চার যেটা যিনি কিনা 3টে সিলভার মেডেল জিতেছে একটা সিঙ্গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, বোঝা গেল। এবং সিলভার মেডেল সেখানে ইন্ডিভিজুয়ালি জিতেছে জ্যোতি সুরেখা ভেন্নম, অ্যান্ড ওমেন্স কম্পাউন্ড টিমে যেখানে ছিলেন তিনি জ্যোতি সুরেখা ভেন্নম ছিলেন, তাছাড়া মুস্কার কিরার অ্যান্ড প্রিয়া গুর্জার ছিলেন, অ্যান্ড কম্পাউন্ড মিক্স টিমে ছিল অভিষেক ভার্মা অ্যান্ড জ্যোতি সুরেখা ভেন্নম, দুজন ছিলেন কম্পাউন্ড মিক্সে, অভিষেক ভার্মা অ্যান্ড জ্যোতি সুরেখা ভেন্নম। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 8, হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন দ্য সামিট ফর ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি হেল্ড অ্যাট নিউ ইয়র্ক? সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে যাওয়া তথ্য এবং গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কে? তো ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি এর ওপরে যে শীর্ষ সম্মেলন ছিল যেটা নিউ ইয়র্কে কিছুদিন আগে অনুষ্ঠিত হলো, তার হয়ে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে এই সামিটে অনুরাগ ঠাকুর। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অনুরাগ ঠাকুর। ইউনিয়ন মিনিস্টার ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং অনুরাগ ঠাকুর addressed the Summit for Information and Democracy on the
সিডলাইন্স অফ দ্য ইউএনজিএ অর্গানাইজড ইন নিউ ইয়র্ক, অর্থাৎ ইউনাইটেড ইউএনজিএ যেটা অর্গানাইজড করেছিল সেটা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো। সেই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং যে মিনিস্টার রয়েছেন বর্তমানে আমাদের অনুরাগ ঠাকুর, তিনি এই ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি সামিটে তিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন। অ্যান্ড হি পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন বাই জয়েনিং ফ্রম লে লাদাখ, এবং তিনি লে লাদাখ থেকে তিনি পার্টিসিপেট করেছিলেন। অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ফর ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি, অর্থাৎ ইন্টারন্যাশনালি যে ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসির যে বিভিন্ন দেশের মধ্যে যে পার্টনারশিপ অর্থাৎ মেলবন্ধন, সেইটা গড়ে তোলার জন্যই এই ইনফরমেশন অ্যান্ড ডেমোক্রেসি সামিট সেটা হয়। এবং সেটা লাস্ট 26 সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল, এবং সেখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন অনুরাগ ঠাকুর। And it aims to promote freedom of opinion and expansion and access to free, pluralistic and reliable information, অর্থাৎ যেখানে এর লক্ষ্য যে ফ্রিডমটা প্রমোট করা বা বিভিন্ন সেক্টরে সেখানে ইনফরমেশন দেওয়া সেই সম্বন্ধে এই ডেমোক্রেসি এবং ইনফরমেশন সামিটে, এবং সেখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে অনুরাগ ঠাকুর। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 9। রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ফর আ পিরিয়ড অফ 1 year, সম্প্রতি কে 1 বছরের জন্য অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আর AIMA এর সভাপতি নিযুক্ত হলেন? তো অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন আর AIMA এর সভাপতি সম্প্রতি নিযুক্ত হলেন CK Rangarajan। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। CK Ranganathan সম্প্রতি অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন, সভাপতি হিসেবে নিযুক্ত হলেন 1 বছরের জন্য। CK Ranganathan, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। Kavinkar Private Limited has been appointed President All India Management Association for a period of 1 year till National Management Convention is held in September 2022, অর্থাৎ নেক্সট ইয়ার 2022 সালে যে ন্যাশনাল ম্যানেজমেন্ট কনভেনশন যেটা হবে, তো তার আগে সেই সময়ের আগে পর্যন্ত CK Rangarajanকে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হলো কিসের? অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের। Ranganathan takes over the Harshvarthi Singhania and Vice Chairman and Managing Director JK Paper Limited Aims Limited, অর্থাৎ AIMS এর যে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান রয়েছেন, ভাইস চেয়ারম্যান, তার কাছ থেকে তিনি শপথ গ্রহণ করেছেন। তাহলে CK Ranganathan বর্তমানে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন 1 বছরের জন্য। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 10। রিসেন্টলি হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ NBA, সম্প্রতি NBA এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কার নাম ঘোষণা করা হয়েছে? তো NBA এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে রণবীর সিংকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রণবীর সিং NBA এর নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো রণবীর সিংকে NBA এর নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। দ্য ন্যাশনাল বাস্কেট অ্যাসোসিয়েশন, বা যেটাকে শর্টে NBA বলা হয়, বাস্কেটবল অ্যাসোসিয়েশন, has named Bollywood actor Ranveer Singh as its brand ambassador for India. He will work with the NBA to help grow the league profile in India throughout its landmark 75th anniversary session in 2021-22, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ায় যাতে এই বাস্কেটবল যেটা খেলা রয়েছে NBA বা ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে বাস্কেটবল খেলা সম্বন্ধে আরও উৎসাহী করার জন্য
এই সম্প্রতি এনবিএর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হলো তাকে, রণবীর সিংকে। And about NBA, NBA is a global sport and media business built around 4 professional sports league: the National Basketball Association, Women's National Basketball Association, NBA G League, NBA 2K League, এই সমস্ত লিগগুলো এই এনবিএ করে থাকে এবং সেখানে এনবিএ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করলো রণবীর সিংকে। এবং ন্যাশনাল বাস্কেটবল এই খেলাটা ইউএসএতে আমরা দেখেছি যে ইউএসএর বিভিন্ন বাস্কেটবল প্লেয়াররা রয়েছে, তারা খুব ফেমাস। সেখানে আমরা দেখে থাকি যে খুব বড় বড় সেখানে টুর্নামেন্ট হতে দেখি এবং সেই রকম সেই বাস্কেটবলটা যাতে ইন্ডিয়াতেও অতটাই ফেমাস হয় সেই জন্য চেষ্টা চালানো হচ্ছে এবং ন্যাশনাল বাস্কেটবলের অ্যাসোসিয়েশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রণবীর সিংকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 11, হুইচ টপড ইন দ্য IIFL ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ফর দ্য 10th consecutive year? টানা 10ম বছর IIFL ওয়েলথ হুরুন ইন্ডিয়া ধনীদের তালিকায় কে শীর্ষে রয়েছে? তো টানা 10 বছর IIFL ওয়েলথ হুরুন ইন্ডিয়া ধনীদের তালিকায় শীর্ষে রয়েছে মুকেশ আম্বানি। অবভিয়াসলি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি টানা 10 বছর এই হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে 1 নম্বর স্থান দখল করেছেন। Reliance Industry Chairman Mukesh Ambani has topped the IIFL Wealth Hurun India Rich List for the 10th consecutive year. In 2021, his net worth recorded is 7,18,000 crore. 7,18,000 crore. And meanwhile, Adani Group Chairman গৌতম আদানি, রিসেন্টলি আমরা দেখেছি যে গৌতম আদানি তিনি মুকেশ আম্বানিকে টপকেও গেছিলেন কিছুদিনের জন্য। তো গৌতম আদানি বর্তমানে তিনি সেকেন্ড পজিশনে রয়েছেন। অ্যান্ড শিব নাদার অ্যান্ড দ্য HCL টেকনোলজি, একটু আগে যেটা পড়ছিলাম আমরা শিব নাদার সম্পর্কে, তো যেটা গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে শিব নাদারকে। তো শিব নাদার অ্যান্ড দ্য ফ্যামিলি অফ HCL টেকনোলজিস আর দ্য থার্ড ইন দ্য লিস্ট উইথ নেট ওর্থ অফ 2,36,600 crores. And about হুরুন ইন্ডিয়া রিচেস্ট লিস্ট, হুরুন ইন্ডিয়া রিচেস্ট লিস্ট যদি দেখি তো সেখানে এভরি ইয়ার সেই হুরুন ইন্ডিয়া রিচেস্ট লিস্টটা প্রকাশ করা হয়। Name the richest individual in the country with the wealth of press 100 crore or more as on September 15, 2021. এবং এখানে হুরুন ইন্ডিয়া রিচেস্ট লিস্টে আর কারা কারা আছে সেটা একটুখানি জেনে নিই আমরা। HP হিন্দুজা অ্যান্ড ফ্যামিলি মুভ ডাউন 2 পজিশন টু দ্য 4th rank. 4th র্যাঙ্কে রয়েছে HB হিন্দুজা ফ্যামিলি, অ্যান্ড LN মিত্তাল অ্যান্ড ফ্যামিলি রয়েছে এই টপ 10-এর মধ্যে। অ্যান্ড সাইপ্রাস S পুনানওয়ালা তিনি রয়েছেন টপ 10-এ। এবং 10 পজিশনে রয়েছেন জয় চৌধুরী, অফ ক্লাউড সিকিউরিটি কোম্পানি সাকলার। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 12, রূপিন্দর পাল সিং অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস? রূপিন্দর পাল সিং তিনি কোন খেলার সাথে যুক্ত? রূপিন্দর পাল সিংয়ের কথা আমরা কিছুদিন আগেই শুনেছি, খবরের শিরোনামে এসেছিলেন রূপিন্দর পাল সিং। কারণ কি, রূপিন্দর পাল সিং যে কিছুদিন আগেই আমাদের টোকিও অলিম্পিক 2020 হলো, সেখানে ইন্ডিয়ান হকি টিম যে হিস্ট্রিক ব্রোঞ্জ মেডেল জয়লাভ করেছে অনেক বছর পর, তো সেখানে সেই রূপিন্দর পাল সিং সেই ইন্ডিয়ান হকি মেন্স হকি টিমের
একজন প্রতিনিধি ছিলেন, একজন খেলোয়াড় ছিলেন। রূপিন্দর পাল সিং তিনি কোন খেলার সাথে যুক্ত? রূপিন্দর পাল সিং তিনি হকি খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য অলিম্পিক ব্রোঞ্জ মেডেল উইনিং ইন্ডিয়ান হকি প্লেয়ার রূপিন্দর পাল সিং, এবং তিনি কেন খবরের শিরোনামে আবারও এসছেন? কারণ তিনি তার দীর্ঘ যে হকি ক্যারিয়ার তিনি সেটা এন্ড করেছেন, এবং তিনি রিসেন্টলি অ্যানাউন্সড করেছেন যে তিনি রিটায়ার্ড করছেন। রূপিন্দর পাল সিং হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল হকি টু মেক ওয়ে ফর ইয়ং অ্যান্ড ট্যালেন্টেড প্লেয়ার। অর্থাৎ যে আমরা দেখেছি যে প্রচুর ইয়াং ট্যালেন্টেড হকি প্লেয়ারদের এবং তারা যাতে চান্স পায়, সেজন্যই রূপিন্দর পাল সিং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর হকি খেলবেন না, এবং তিনি হকি থেকে ইন্টারন্যাশনাল হকি থেকে তিনি রিটায়ারমেন্ট নিচ্ছেন। এবং টোটাল তিনি 2023 223টা ম্যাচ খেলেছেন ইন্ডিয়ার হয়ে। দীর্ঘ 13 বছরের তার কেরিয়ারে তার সবথেকে বড় অ্যাচিভমেন্ট যেটা, যে 2020 সামার টোকিও অলিম্পিকে, যেটা লাস্ট জুলাই আগস্টে অনুষ্ঠিত হলো 2021-এ, সেখানে তিনি ইন্ডিয়ান হকি টিমের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এবং আরেকজন ইম্পর্টেন্ট হকি প্লেয়ার যিনি রয়েছেন, যে এসভি সুনীলের নাম অবশ্যই শুনে থেকেছো। তিনি যে কিংবদন্তি হকি প্লেয়ারদের মধ্যে একজন এসভি সুনীল। তিনি যদিও অনেক দিন ইন্ডিয়ান যে এখন ন্যাশনাল টিম রয়েছে তার সাথে যদিও যুক্ত নেই, অনেক দিন ধরে তিনি ন্যাশনাল টিমে হয়ে খেলছেন না, তো তিনিও এসভি সুনীল সম্প্রতি তিনি ইন্টারন্যাশনাল হকি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাহলে এসভি সুনীল অ্যান্ড রূপিন্দর পাল সিং এরা হকি খেলার সাথে যুক্ত। তো এই ছিল আমাদের এই উইকের ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক ছিল, সেগুলো আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করার চেষ্টা করলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট উইকের। থ্যাংক ইউ।